আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের ক্রিকেট পাড়ায় কিন্তু প্রচুর ক্রিকেট চলছে, আমরা দেখতেই পাচ্ছি। বাংলাদেশ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে এবং তারপর টি-20 সিরিজ খেলবে, এবং অন্যদিকে বাংলাদেশ এ দল তারা ওই রাইজিং স্টার্স এশিয়ান কাপ, অর্থাৎ এই দলের যে এশিয়া কাপটা অনুষ্ঠিত হবে ক্রিকেটের, সেই টি-20 টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য যাবে। এবং সেই টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই দল ঘোষণা করা হয়ে গেছে বেশ কয়েকদিন আগেই। এবং সেই দলে কিছু অনুমিত ক্রিকেটার ছিলেন, কিছু সারপ্রাইজ ক্রিকেটাররা ছিলেন। এবং এই টি-20 টুর্নামেন্টটা, রাইজিং এশিয়ান কাপ টুর্নামেন্টটা কেন এত বেশি ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, সেই ব্যাপারটাই আসলে জানিয়ে রাখতে পারি। কারণ সামনেই আসছে বিপিএল, তারপর আসছে টি-20 ওয়ার্ল্ড কাপ। সো এগুলোকে মাথায় রেখে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা টি-20 টুর্নামেন্টই এখন বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, ক্রিকেটারদের জন্য ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশের যারা নির্বাচকরা রয়েছেন, যারা একটা স্কোয়াড তৈরি করার কাজে রয়েছেন, যারা বিশ্বকাপের স্কোয়াডটাকে ফাইনালাইজ করার প্রস্তুতি নিচ্ছেন আস্তে আস্তে করে, তাদের জন্য একটা আই ওপেনার হয়ে যেতে পারে এই দুটো পার্টিকুলার টুর্নামেন্ট। অবশ্যই টি-20 যে সিরিজটা আছে বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড, সেই সিরিজটার মধ্যেও খানিকটা ছাপ আমরা দেখতে পাবো যে বাংলাদেশ আসলে কোন স্কোয়াডটা নামাচ্ছে, কোন দলটা নিয়ে বাংলাদেশ খেলতে চাচ্ছে। বাট এছাড়াও এই যে রাইজিং এশিয়া কাপ যেটা অনুষ্ঠিত হবে, সেখানে যে বাংলাদেশ এই দলকে পাঠানো হচ্ছে, এই রাইজিং এশিয়া কাপটাও বেশ ইন্টারেস্টিং একটা টুর্নামেন্ট হবে। কারণ সেখানে বেশ কিছু পাইপলাইনের ক্রিকেটাররা রয়েছেন বাংলাদেশের, যারা এখনো পর্যন্ত দরজায় কড়া নাড়ছেন বা তারা ন্যাশনাল টিমের সেটআপে ঢুকতে চাইছেন। এখন ওয়ার্ল্ড কাপের আগেই ঢুকে যেতে পারবেন কিনা, নাকি ওয়ার্ল্ড কাপের পর হয়তো তাদের বিবেচিত করা হবে, সেটা একটা পরবর্তী বিষয়। তবে সুযোগটা রয়েছে অনেকগুলো ক্রিকেটারের, যারা তাদের পারফরমেন্স দিয়ে মোটামুটি নিজেদের জায়গাটা করে নেওয়ার প্রতি একটা সুবিচার করতে পারেন বা একটা সুযোগ তৈরি করে রাখতে পারেন। এখন বাংলাদেশ এ দলটায় কারা কারা রয়েছেন সেই লিস্টটাতে আগে চলে যাই আমরা, কারণ সেখান থেকে আমরা একটা ধারণা পেয়ে যাব যে আসলে বাংলাদেশ ন্যাশনাল টিম সেটআপের যারা রয়েছেন, তারা পাইপলাইনে কাদেরকে চিন্তা করছেন যারা পরবর্তীতে ন্যাশনাল টিমে আসতে পারেন। তো এই এশিয়া কাপ দলটার মধ্যে কারা কারা আছেন সেই বিষয়টা আমরা একেবারে চোখ বুলিয়ে রাখতে পারি। উইকেট কিপার এবং ক্যাপ্টেন আকবর আলী, তিনি এই দলটার অধিনায়কত্ব করছেন। রিসেন্টলি এনসিএল টি-20 যেটা অনুষ্ঠিত হচ্ছিল, সেখানে তিনি রংপুর বিভাগকে চ্যাম্পিয়ন করেছেন। এবং তিনি লঙ্গার ভার্সন ক্রিকেটে শুরু করেছিলেন, তারপর তাকে হংকং সিক্সেসে পাঠানো হয়েছিল, সেখান থেকে ফিরে এসেছেন এবং বাংলাদেশ এ দলের যে ক্যাম্প, সেখানে তারা প্রস্তুতি নিচ্ছে সবাই। আকবর আলী এই টিমটার ক্যাপ্টেন, সাথে মাহিদুল ইসলাম অঙ্কনও আছেন। টপ অর্ডার ব্যাটিংয়ে যদি চিন্তা করি, সেই জায়গায় জিশান আলম আছেন, সে জায়গায় হাবিবুর রহমান সোহান আছেন, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি, এরা হচ্ছেন ব্যাটার্স। অলরাউন্ডার ক্যাটাগরিতে এই দলটায় রয়েছেন এস এম মেহরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। অর্থাৎ এই জায়গাটায় দেখলে আপনি বুঝতে পারবেন যে স্পিনিং অলরাউন্ডার আছেন একজন, এস এম মেহরব হোসেন, বাকি তিনজন কিন্তু পেস বোলার যারা ব্যাটিংটাও করতে পারেন, তাদেরকে অলরাউন্ডার ক্যাটাগরিতে রাখা হয়েছে। এবং এই জায়গাটাতে একটা প্রশ্ন আপনার থাকতে পারে যে আসলে কি তারা পুরো দস্তুর অলরাউন্ডার? মানে আমার কাছে তো মনে হয় যে তিনজনের নাম দেয়া আছে, মূলত তারা বোলার, ব্যাটিং কিছুটা করতে পারেন। এদের মধ্যে আবার আবু হায়দার রনি ব্যাটিংয়ে মোটামুটি একটা ইম্প্রুভমেন্ট এনেছেন বলা যায়। গত 2 বছরে তার ব্যাটিং পারফরমেন্সটা বেশ উজ্জ্বল, অন্তত ডোমেস্টিক ক্রিকেটে আমরা সেটাই দেখেছি। সো ওই জায়গা থেকে আবু হায়দার রনিকে বাকিদের তুলনায় একটু বেটার অলরাউন্ডার বলা যেতে পারে পেস বোলিং ডিপার্টমেন্টে। রিসেন্টলি যে হংকং সিক্সেস অনুষ্ঠিত হয়েছিল, সেখানেও কিন্তু তিনি একটা ঝড়ো 50 করেছেন। যদিও সেই টুর্নামেন্টটাকে খুব একটা বেশি আমলে নেওয়ার কিছু নেই, তারপরও আবু হায়দার রনি যে ভালো ফর্মে আছেন ব্যাট হাতে, সেটার একটা প্রমাণ আমরা দেখেছি। এনসিএল লঙ্গার ভার্সনেও আবু হায়দার রনি একটা সেঞ্চুরি, একটা 50 পেয়েছেন হংকং সিক্সেসে যাওয়ার আগ পর্যন্ত। সো তার ব্যাটিং ফর্মটা রয়েছে, এটা আমরা অন্তত বলতে পারি। বোলারদের মধ্যে কারা রয়েছেন? রিপন মন্ডল পেস বোলার, রাকিবুল হাসান লেফট আর্ম স্পিনার, আব্দুল গাফফার সাকলাইন আরও একজন ডানহাতি পেসার, যিনি রংপুর বিভাগের হয়ে খুবই ভালো পারফরমেন্স দিয়েছেন এনসিএল টি-20, যে কারণে তিনি বাংলাদেশ এ দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন। এবং একজন লেগ স্পিনার আছে, তার নাম হচ্ছে স্বাধীন ইসলাম। সো তাকেও রাখা হয়েছে, একমাত্র লেগ স্পিনার এই দলটায়। আন্ডার 19 টিম থেকে 2জন ক্রিকেটারকে ফাস্ট ট্র্যাক করে এই দলটায় রাখা হয়েছে। ক্যাপ্টেন তামিম এই দলটার মধ্যে নেই, আন্ডার 19-এর যে ক্যাপ্টেন তিনি ছিলেন, কিংবা রিজান হোসেন, যার কথা অনেক আলোচনা হচ্ছিল, তিনি এই দলটায় নেই। জাওয়াদ আবরার এবং স্বাধীন ইসলাম, তারা 2জন বাংলাদেশের এই দলের এই স্কোয়াডটায় সুযোগ পেয়ে গেছেন। এখন সামনে যেহেতু বিপিএল আসছে, আমার কাছে মনে হয় যে বিপিএল আসার আগে বাংলাদেশের ক্রিকেটারদের আসলে ইমপ্রেস করার উপায়টা কি? যদিও 21 তারিখে আমরা জানি, নভেম্বরের 21 তারিখেই নিলামটা অনুষ্ঠিত হবে, এবং সেই নিলামে যে 5টা বিপিএল দল আছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী এবং রংপুর, এই 5টা দল তারা কিন্তু প্লেয়ার নিলামে কেনার সুযোগ পাবে। সো
নিলামের যে সিস্টেম সেটার ব্যাপারে প্রিভিয়াস একটা ভিডিওতে আলাপ আলোচনা করেছি। যদি আপনারা সেই ক্যাটাগরির বিষয়গুলোতে কনফার্মেশন চান যে আসলে এবারে নিলামের সিস্টেমটা কি, কে কোন ক্যাটাগরিতে আছেন, লোকাল প্লেয়ার কয়জন কিনতে পারবেন, বিদেশি প্লেয়ার কেনার নিয়মটা কি, কতটুকু ওভারঅল বাজেট আছে এক একটা বিপিএল দলের, সেই ব্যাপারটা যদি আরও ডিটেলসে জানতে চান আমার প্রিভিয়াস ভিডিওটায় আপনারা দেখে আসতে পারেন। আমি ভিডিওর লিঙ্কটাও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। সো ওই জায়গা থেকে আপনারা ক্যাটাগরির নিয়মগুলো জেনে রাখতে পারেন। এবারে আমি আসলে এই ভিডিওতে মূলত বাংলাদেশ এ দলে যে সকল সদস্যরা রয়েছেন এই 15 জন সদস্য কে কোন ক্যাটাগরিতে আসলে থাকতে পারেন সেটা অনুমান করার চেষ্টা করব। দেখা যাক অনুমানগুলো পরবর্তীতে মিলে যায় কিনা। নিলামের আগেই নিশ্চয়ই পুরো তালিকাটা বের হয়ে আসবে যে কে কোন ক্যাটাগরিতে আছেন এবং সেই অনুযায়ী এই দলগুলো তারা কিন্তু প্লেয়ার পিক করতে পারবেন, প্লেয়ার কিনতে পারবেন। সো শুরু থেকে যদি যায় ব্যাটারদের মধ্যে জিশান আলম, তাকে আসলে কোন ক্যাটাগরিতে রাখলে ভালো হয় আপনার কাছে মনে হয়? জিশান আলম কিন্তু গত 2 বছর ধরেই বাংলাদেশের ডোমেস্টিক টি20 সেটআপে বেশ ভালো করছেন। ইমার্জিং এবং এই টিমে যতক্ষণ সুযোগ পেয়েছেন, যতবার সুযোগ পেয়েছেন, মোস্ট অফ দ্য টাইম ভালো পারফর্ম করেছেন। লঙ্গার ভার্জনেও জিশান আলম তার ফর্ম দেখিয়ে যাচ্ছিলেন। এবারের এনসিএল যে লঙ্গার ভার্জনটা চলছিল ফার্স্ট ক্লাস ক্রিকেটে সেখানেও, সুতরাং তার একটা স্টেকস আছে। অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তে যারা মেইন ওপেনার্স রয়েছেন, সাইফ হাসান কিংবা লিটন দাস কিংবা তানজিদ তামিম কিংবা পারভেজ ইমন, তাদেরকে যদি সরিয়ে রাখেন এক প্রান্তে, তারপরে কিন্তু লাইনে জিশান আলমের নামটাই চলে আসে। অর্থাৎ ন্যাশনাল টিমের রেডারের খুব কাছাকাছি তিনি পৌঁছে গেছেন। এখন তাকে কোন ক্যাটাগরিতে রাখা হবে? আমার কাছে মনে হচ্ছে ক্যাটাগরি বি বা সি, এই দুটো ক্যাটাগরির যে কোনো একটার মধ্যে জিশান আলমকে রাখা হতে পারে। এবং বি ক্যাটাগরিতে রাখলে জিশান আলমের বেস প্রাইসটা হবে 30 লাখ টাকা, আর যদি ক্যাটাগরি সিতে থাকেন তাহলে তার দাম হবে 20 লাখ টাকা। সো দেখা যাক জিশানের অবস্থানটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। আমার কাছে মনে হচ্ছে ক্যাটাগরি বি বা সি এই দুটোর যে কোনো একটাই জিশান আলম সুযোগ পেতে পারেন। হাবিবুর রহমান সোহান, আমার মনে হয় ক্যাটাগরি সিতে তাকে আমরা দেখতে পারি, কারণ এখনো পর্যন্ত তিনি জিশানের মতো অতটা বেশি হাইপ পাননি, যদিও বেশ কয়েক বছর ধরে তিনি ভালো পারফর্ম করছেন ডোমেস্টিকে। হংকং সিক্সেসেও তিনি গিয়েছেন জিশানের সঙ্গে এবং সেখানেও দু একটা বেশ ভালো পারফরমেন্স তার কাছ থেকে আমরা দেখেছি। এবং এবারের এনসিএল টি20 অনুষ্ঠিত হয়েছিল সেখানেও হাবিবুর সোহান কিন্তু দুর্দান্ত কিছু নক খেলেছেন। সো তিনি অন্তত ক্যাটাগরি সি ডিজার্ভ করেন, তার নিচে তিনি যাবেন না, এটা মোটামুটি শিওর। জাওয়াদ আবরার, আমার কাছে মনে হয় আন্ডার 19 টিমের একজন ওপেনার হিসেবে তাকে আমরা ক্যাটাগরি ডিতে দেখতে পারি, সেই জায়গাটায় হয়তো তিনি থাকতে পারেন। আরিফুল ইসলাম আরও একজন উঠতি ক্রিকেটার, আন্ডার 19 পর্ব শেষ করে এখন তিনি রেগুলার বেসিসে ডোমেস্টিক ক্রিকেট খেলছেন। অ্যাগ্রেসিভ ব্যাটিং করার পাশাপাশি ডানহাতে অফ স্পিন বোলিংও তিনি করতে পারেন। সো তার একটা ইউটিলিটি ফ্যাক্টর রয়েছে। যদিও ব্যাটার হিসেবে তাকে আমরা কনসিডার করি, তারপরও তার কিন্তু সেই অ্যাবিলিটি রয়েছে যে তিনি অলরাউন্ড পারফরমেন্সও দিয়ে বসতে পারেন। এনসিএল টি20তে তার পারফরমেন্স বেশ ভালো ছিল। সো সব মিলিয়ে আমার কাছে মনে হয় আরিফুলকে ক্যাটাগরি সি বা ডিতে আমরা দেখতে পারি। ইয়াসির আলী চৌধুরী রাব্বি ডেফিনেটলি ক্যাটাগরি বিতে তিনি থাকবেন। আমার মনে হয় চট্টগ্রামের বিভাগের ক্যাপ্টেন ছিলেন তিনি এবার এনসিএল টি20তে, এবং তার আগ পর্যন্ত অলরেডি ন্যাশনাল টিমের এক্সপোজার তার পাওয়া হয়ে গেছে। 3 ফরম্যাটে তিনি বাংলাদেশকে ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করেছেন। যদিও সেই স্টিন্টগুলো অতটা এফেক্টিভ যায়নি, দল থেকে বাদ পড়ে গেছেন, বা দলে ফেরার একটা দারুণ সুযোগ তার সামনে রয়েছে এবং রিসেন্টলি খুব ভালো ফর্মে তিনি আছেন প্রত্যেকটা লেভেলের ক্রিকেটে, স্পেশালি টি20 ক্রিকেটে। সো মিডল অর্ডার ব্যাটার হিসেবে ইয়াসির আলী রাব্বির কিন্তু একটা আলাদা দাম থাকবে, এবং যে 5টা দল রয়েছে তারা কিন্তু মিডল অর্ডার ব্যাটারের খোঁজ করলে ইয়াসিরের দিকে তাকিয়ে থাকতে পারেন। উইকেট কিপার ব্যাটারদের দিকে আকবর আলী, আমার মনে হয় তাকে ক্যাটাগরি বিতে রাখা হবে। বাংলাদেশের অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটিং ব্রেইনস তাকে বলা হয়, অ্যাজ এ ক্যাপ্টেন তার কদরটা খুব বেশি। তবে অ্যাজ এ পারফর্মার এখনো পর্যন্ত তিনি সেরকম উজ্জ্বল পারফরমেন্স অন্তত বিপিএলে দিতে পারেননি। সো বিপিএল এর দলগুলো কতটুকু তাকে ট্রাস্ট করবে আমি জানি না, বাট আমার কাছে মনে হয় কোনো না কোনো একটা দল তাকে অ্যাজ এ উইকেট কিপার ব্যাটার পিক করবে। এবং ক্যাপ্টেন হয়তো তিনি হবেন না, কারণ মাত্র 5টা দল আছে, সিনিয়র মেম্বাররাই হয়তো ক্যাপ্টেন হবেন। তাকে যদি কেউ ক্যাপ্টেন্সি দিয়ে দেন আমি কিন্তু অবাক হব না, বিকজ হি ডিজার্ভস ইট, হি হ্যাজ দ্যাট অ্যাবিলিটি। বাট এখন দেখা যাক শেষ পর্যন্ত ক্যাটাগরি বিতে তিনি যদি থাকেন তাকে কোন দল পিক করে নেয়। মাহিদুল ইসলাম অঙ্কন আরও একজন, আমার কাছে মনে হয় তাকেও বি ক্যাটাগরিতে রাখতে হবে, কারণ তিনি ইতিমধ্যেই বাংলাদেশের টি20 সেটআপের আশপাশেই রয়েছেন, সেই দলের মধ্যে তাকে কনসিডার করা হয়। ওয়ানডে টিমেও তিনি ইতিমধ্যে জায়গা পেয়ে গেছেন, তার ডেবিউটা হয়ে গেছে। সো অবভিয়াসলি তিনিও ক্যাটাগরি বিতে থাকবেন। এস এম মেহরব হোসেন, আমার মনে হয় ক্যাটাগরি সি বা ক্যাটাগরি ডি এই দুটোর মধ্যে যে কোনো একটাই থাকবেন। এই অলরাউন্ডার গত মৌসুমে বিপিএলে খেলেছিলেন দুর্বার রাজশাহীর হয়ে, সেখানে নতুন বলে অফ স্পিন করেছেন, ব্যাট হাতে খুব একটা ভালো করতে পারেননি, তার সামর্থ্যের প্রমাণটা দিতে পারেননি। আমরা জানি তিনি এর চেয়ে অনেক বেটার ব্যাটার, যতটুকু এখনো পর্যন্ত পরিসংখ্যানগত দিক থেকে আমরা দেখছি। সো ক্যাটাগরি সিতে এস এম মেহরব থাকতে পারেন। আবু হায়দার রনি, ডোমেস্টিকের প্রুভেন পারফর্মার, বাংলাদেশ ন্যাশনাল টিমে ইতিমধ্যে খেলে ফেলেছেন। আমার কাছে মনে হচ্ছে তাকে ক্যাটাগরি সিতে অন্তত রাখতে হবে, সি এর নিচে তিনি যাবেন না ফর শিওর, বিতে দেখলেও অবাক হব না।
তোফায়েল আহমেদ ক্যাটাগরি সি বা ডি, এই দুটো জায়গার যে কোনো একটা জায়গায় হয়তো তিনি জায়গা পাবেন। মৃত্যুঞ্জয় চৌধুরী সেম, ক্যাটাগরি সি বা ক্যাটাগরি ডি, এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় তিনি থাকবেন। রিপন মণ্ডল, তাকেও হয়তো আমরা ক্যাটাগরি সিতেই দেখতে পাবো। রাকিবুল হাসান খুবই ভালো একজন বোলার আসলে, লেফট আর্ম স্পিনারদের হিসেবে যদি চিন্তা করি, উইথ আ গুড ব্যাটিং অ্যাবিলিটি অ্যাজ ওয়েল, তাকে আমরা ক্যাটাগরি সিতে দেখতে পারি। সেই সাথে আব্দুল গাফফার সাকলাইন আমার মনে হয় নতুন একটা নাম, অনেকেই হয়তো চেনেন অনেকে চেনেন না, তাকে হয়তো ক্যাটাগরি ডিতে আমরা দেখতে পারি। এবং সেই সাথে স্বাধীন ইসলাম, যিনি মাত্রই আন্ডার-19 সেটআপে খেলছেন, ন্যাশনাল টিমে ঢোকা তো অনেক দূরের পথ এখনো পর্যন্ত, এ দলে চান্স পেয়েছেন, সেটাই একটা বিরাট ব্যাপার। এবং আমরা যে লেগ স্পিনারদের লিনিয়েজ দেখছিলাম যে রিশাদের পরে কারা আসবেন, সেখানে ওয়াসি সিদ্দিকী আছেন, সেখানে সোহাগ আছেন, সেই একটা জায়গা বা স্বাধীন ইসলামও চলে আসতে চাইবেন নিশ্চয়ই। ক্যাটাগরি ডি বা তার নিচে হয়তো আমরা তাকে দেখতে পারি এবারের বিপিএলে। সো ওভারঅল আমার যেই অনুমানগুলো রয়েছে তার সঙ্গে আপনাদের অনুমানগুলো মিলিয়ে আপনারা জানিয়ে দিতে পারেন যে বাংলাদেশ বর্তমান যে এই দলটা আছে যারা রাইজিং এশিয়া কাপ খেলতে যাচ্ছে, সেই দলের যে সদস্যরা রয়েছে কে কোন ক্যাটাগরিতে থাকবেন নিলামে জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।